এই 16ই ডিসেম্বরের আগে যদি আপনি চিন্তা করে থাকেন যে 30,000 টাকা বাজেটে কোনো ইউজড ফোন কিনবেন, নতুন ফোন কিনবেন অথবা কোনো আইফোন কিনবেন, তাহলে এই ফোনগুলো হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। কারণ এই জায়গায় 30,000 টাকা বাজেটে 5টা সেরা স্মার্টফোন রয়েছে, যেগুলোর মধ্যে আইফোন থাকছে, ব্র্যান্ড নিউ স্মার্টফোন থাকছে এবং ইউজড যারা ক্যামেরা সেন্ট্রিক অ্যান্ড্রয়েড ফোন খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু বেস্ট কিছু চয়েস এই জায়গায় থাকছে। আমি প্রত্যেকটা ফোন এখন দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমরা সিরিয়াল অনুযায়ী যাব এবং আমরা ভিডিও শুরুতেই আলোচনা করব নতুন কিছু ফোন নিয়ে। কারণ আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ইউজড স্মার্টফোনগুলো আপনাদেরকে সাজেস্ট করি। এর কারণ হচ্ছে ইউজড স্মার্টফোনগুলো নতুনগুলোর তুলনায় অনেক বেশি ভ্যালু ফর মানি হয়ে থাকে। দেখা যায় 30,000 টাকা বাজেটে আপনি যেই ফোনটা নতুন কিনে যেমন ক্যামেরা পাবেন, তার থেকে আর অনেক ভালো ক্যামেরা কিন্তু আপনি 20,000 টাকা দিয়ে একটা ইউজড ফোন কিনে পাবেন। যার কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম ইউজড ফোনগুলো সাজেস্ট করি। বাট সেগুলো সাজেস্ট করতে গিয়ে যে প্রবলেমটা আমরা ফেস করি, আপনারা অনেকেই কমেন্ট করেন যে ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে দিচ্ছে, ডিসপ্লে চেঞ্জ, রিফাবলিশড ফোন আপনাকে দোকানদার ধরাই দিচ্ছে। এ ধরনের প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম টাইমই আপনারা ফেস করে থাকেন। যার কারণে ভাবলাম যে অনেকেই হয়তোবা এই 16ই ডিসেম্বরের আগে 30,000 টাকা বাজেটে ব্র্যান্ড নিউ স্মার্টফোন কেনার কথা চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু ফোন থাকছে। বাই দ্য ওয়ে, তার আগে হয়তোবা একটা জিনিস লক্ষ্য করতেছেন যে আমার মাথায় কিন্তু একটা ক্যাপ দেখতে পাচ্ছেন, এবং নর্মালি কিন্তু ক্যাপ পরে আমি ভিডিও করি না, এবং এই ক্যাপটা আমার কাছে অনেক বেশি স্পেশাল লেগেছে এবং দেখতেও হয়তোবা আমাকে সুন্দরই লাগতেছে। কেমন লাগতেছে সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আর এই ক্যাপটা আমাকে সেন্ড করেছে হচ্ছে নগর শিল্প থেকে। নগর শিল্প হচ্ছে যে রিসেন্টলি রিলিজ করা একটা ক্যাপ ব্র্যান্ড। আপনি চাইলে যদি আমার মাথার ক্যাপটা পছন্দ হয় তাহলে আপনি নগর শিল্প থেকে পারচেস করতে পারেন। এইটা যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, মানে আমার মাথার ক্যাপটা, সেই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয়েছে যে এটার ফেব্রিক কোয়ালিটি এবং এটার যে ফিনিশিং সেটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমার মাথার ক্যাপ ছাড়াও তাদের কাছে আরও অসংখ্য ক্যাপের কালেকশন রয়েছে। আপনি চাইলে তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে কিন্তু অর্ডার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন, টেকজাফর15 এই কুপন কোডটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনি 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যার কারণে অবশ্যই যারা রিসেন্টলি ক্যাপ কেনার কথা চিন্তা করতেছেন তারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আমার কাছে তো এই ক্যাপটা ভালোই লাগতেছে। তাছাড়া আরও অনেকগুলো ক্যাপ রয়েছে, পরবর্তীতে অনেক ভিডিওতে হয়তো দেখতে পাবেন। ভিডিও শুরু থেকে আমার হাতে যে স্মার্টফোনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ইউজড স্মার্টফোন। আপনি যদি ব্র্যান্ড নিউ স্মার্টফোন কেনার কথা চিন্তা করে থাকেন, 30 থেকে 31,000 টাকা আপনার বাজেট, তাহলে এই মুহূর্তে বেস্ট স্মার্টফোন হতে পারে হচ্ছে অনর 200। অনর 200 অনেক পুরাতন একটা মডেল, যে জায়গায় অনর 500 রিসেন্টলি মার্কেটে চলে এসেছে, কিন্তু এখনও হচ্ছে যে অনর 200 টাকাই সাজেস্ট করতেছি। এর কারণ হচ্ছে সেটার ক্যামেরা। যেমন হচ্ছে অনর 200 এর মধ্যে একটা 2.5x টেলিফোটো লেন্স ইউজ করা আছে, এবং এরপর থেকে 300, 400 এবং 500 এসেও তারা কিন্তু কোনো অবস্থাতেই কোনো টেলিফোটো লেন্স আর ইউজ করতেছে না। এরকম 30, 35 কিংবা 40,000 টাকার প্রাইস রেঞ্জের একটা ফোনের মধ্যে টেলিফোটো লেন্স না থাকাটা যে কতটা প্যারার কাজ, সেটা হয়তো যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করেন তারাই জানেন। যার কারণেই কিন্তু 30,000 টাকা বাজেটে এখনো মার্কেটে টপ ফোন বলতে পারেন হচ্ছে অনর 200। যারা অনর 200 নিয়ে প্রচুর পরিমাণে জানতে আগ্রহী, ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। কারণ অনর 200 এর স্পেক নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই, কারণ এইটার স্পেক 30 থেকে 31,000 টাকা বাজেটে এখনো একদমই বেস্ট বলা চলে। এক্স্যাক্টলি প্রাইসটা যদি বলি, তাহলে আমি ভিডিও শুরু করার আগে আমি প্রাইসটা দেখলাম, যেটা 30,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু অনেক শপে সেল হচ্ছে। হয়তো আপনি এর থেকে আরো কম দামেও পেয়ে যেতে পারেন। অবশ্যই আপনি ফোন কেনার আগে একটু ঘাটাঘাটি করে নেবেন যে আসলে কে সব থেকে কম দামে সিলপ্যাকড ইনঅ্যাকটিভ স্মার্টফোন দিচ্ছে। দেন আমাদের লিস্টের নাম্বার 2 তে রয়েছে একটা গেমিং ফোন। যারা 30 থেকে 32,000 টাকা প্রাইস রেঞ্জে একটা গেমিং ফোন খুঁজে থাকেন, আপনি পারফরমেন্সে কোনো অবস্থাতেই কমতি রাখতে চান না, তাদের জন্য হচ্ছে রেডমি টার্বো 4। এইটার পারফরমেন্স এই 30,000 টাকা বাজেটে একদমই টপ নচ। যারা হেভি লেভেলের গেমার রয়েছেন তাদেরকে এই ফোনটা অনায়াসেই সাজেস্ট করা যায়। এর কারণ হচ্ছে এটার মধ্যে স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর যে এসওসিটা রয়েছে সেই এসওসি ইউজ করেছে, এবং এইটা অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের একটা এসওসি। যার কারণে এইটা থেকে যে আউটপুটটা আপনি পাবেন, সেটা দিয়ে আপনি যে কোন ধরনের গেম কিন্তু একদমই স্মুথলি প্লে করতে পারবেন। তার পাশাপাশি এটার মধ্যে একটা 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যে ডিসপ্লের মধ্যে আপনি 68 বিলিয়ন কালার সাপোর্ট পাবেন, 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন, ডলবি ভিশন থাকছে, HDR10 প্লাসের সাপোর্ট থাকছে, আর এটার পিক ব্রাইটনেসও কিন্তু 3200 নিটসেরও বেশি। যার কারণে কিন্তু আপনি এটা ডিসপ্লের মধ্যে যখন গেমিং করবেন, আপনার এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলের হবে। তো যারা গেমার রয়েছেন তারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন। আর গেমিং এর সময় ব্যাটারি ব্যাকআপটাও কতটা ইম্পর্টেন্ট সেটাও হয়তো আপনারা জানেন। এটার মধ্যে কিন্তু 7550 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারি দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপটাও অনেক ভালো। আপনি যদি এটা দিয়ে গেমিং করতে চান, তাহলে আপনি সারাদিনই কিন্তু গেমিং করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বেশি একটা প্যারা কিন্তু খাবেন না। তার পাশাপাশি কিন্তু এটার বক্সের মধ্যে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি ফোনটাকে কিন্তু খুবই ফাস্ট চার্জও করতে পারতেছেন। এটার ক্যামেরা যে খারাপ ব্যাপারটা এরকম না। এটার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা বলবো যে বাজেট অনুযায়ী এভারেজ। এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন না। যারা গেমার রয়েছেন, পারফরমেন্স লাগবে একদমই উড়াধুরা, তারাই শুধুমাত্র এই ফোনটা দেখতে পারেন। দেন আমাদের লিস্টের নাম্বার 3 তে রয়েছে হচ্ছে শামসুদ্দিন। হ্যাঁ, শামসুর কথাই বলছিলাম, মানে স্যামসাং গ্যালাক্সি S23, যেই ফোনটা একটা জাতীয় ফোন হতে পারতো কিন্তু হতে পারে নাই।
এর কারণ হচ্ছে ডিসপ্লে ইস্যু। স্যামসাং এর প্রত্যেকটা ফোনের মধ্যেই দেখা যায় যে 2 বছর পরে গিয়ে প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়ে। যেমন S22 এর মধ্যে কিন্তু যে পরিমাণে গ্রিন লাইন পড়ছে মানুষজন পুরা মানে ধরা একটা অবস্থা। তো সেই রাস্তায় কিন্তু হাঁটতেছে S23 টা। বাট এখন পর্যন্ত S23 এর মধ্যে খুব বেশি একটা আহামরি গ্রিন লাইন কিন্তু দেখতে পাচ্ছি না। যারা একটা ব্যালেন্সড ফোন খুঁজে থাকেন, যেমন পারফরম্যান্সও খুব ভালো হতে হবে, ক্যামেরাতেও আপনি কোনো অবস্থাতেই ছাড় দিতে চান না, আর খুবই ভালো একটা ব্র্যান্ডের রিলায়েবল স্মার্টফোন দরকার, সফটওয়্যার এক্সপিরিয়েন্স হতে হবে একদমই টপ নচ লেভেলের, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা সাজেস্ট করা যায়। আর স্যামসাং এর One UI নিয়ে তো কথা বলার কিছুই নাই। আর আপনি যদি S23 নেন তাহলে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 16 এর উপর One UI 8 এর যে লেটেস্ট সফটওয়্যারটা রয়েছে সেটাই কিন্তু পেয়ে যাবেন। যদি না পান তাহলে আপনি দিয়ে নিলে হবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ইউজড ফোন, এটা কিন্তু নতুন মার্কেটে যদি আপনি খুঁজেন তাহলে আবার আপনার এই প্রাইসে মিলবে না। ইভেন এটার প্রাইস নিয়েও হয়তো বা একটু আপনি কনফিউশনে পড়ে যেতে পারেন, কারণ এটা কিন্তু এখন মোটামুটি অলমোস্ট 35 থেকে 34 এরকম প্রাইস রেঞ্জে মার্কেটে পাওয়া যাচ্ছে। ফোনের কন্ডিশন অনুযায়ী হয়তো বা প্রাইসটা একটু বেশি এবং কম হতে পারে, আপনারা একটু নেগোসিয়েশন করে নেবেন আপনি যদি কিনতে চান। আর ফোনের কন্ডিশনটা অবশ্যই চেক করে নেবেন, যেহেতু এটা একটা ইউজড ফোন। S23 তে 6.1 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে প্রসেসর হিসেবে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 2 যে 4 ন্যানোমিটারের এসওসিটা রয়েছে সেই এসওসি ইউজ করা হয়েছে এবং এটার পারফরম্যান্স নিয়ে কোনো অবস্থাতেই কিন্তু আপনি মানে প্যারা খাবেন না। এটা আর 2-3 বছর কিন্তু খুবই ভালো পারফরম্যান্স দিবে। আর লেটেস্ট যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর আপডেটও কিন্তু রীতিমতো আপনি এটার মধ্যে পেতে থাকবেন। আর 2-3 বছর হয়তো এটার মধ্যে আপনি সফটওয়্যার আপডেটও পাবেন। আর এটার ক্যামেরা নিয়ে কি বলবো, S23 এর ক্যামেরা কতটা ভালো সেটা হয়তো আপনারা সবাই জানেন। এটার মধ্যে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 10 মেগাপিক্সেলের একটা 3x টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। এটার আউটপুট মানে 35,000 টাকা বাজেটে যদি অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তাহলে ক্যামেরার দিক দিয়ে যদি আপনি একটু ভিভিড কালারফুল পিকচার তুলে পছন্দ করে থাকেন কিংবা একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার চেয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। কিন্তু এই সময় এসে যখন আপনি এই ফোনটা কিনবেন তখন ব্যাটারি ব্যাকআপ নিয়ে হয়তো বা কিছুটা প্যারা খেতে পারেন, কারণ এটার মধ্যে খুব বড় কিন্তু ব্যাটারি নাই, একদম পিছিয়ে একটা ব্যাটারি দেওয়া হয়েছে। এই জায়গায় মনে হয় 3900 mAh এর ব্যাটারি, হ্যাঁ মনে হয় না, একদমই 3900 mAh এর ব্যাটারি থাকছে। তো এই ব্যাটারি দিয়ে আপনি খুব বেশি আহামরি ব্যাটারি ব্যাকআপ পাবেন না, হয়তো আপনি টেনে টুনে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেতে পারেন। দেন আমাদের লিস্টে নাম্বার 4 এ রয়েছে হচ্ছে পিক্সেলের একটা ফোন। হ্যাঁ, পিক্সেল ফোনগুলা 35,000 টাকার নিচে যেগুলো পাওয়া যায় সেগুলো এখনো সাজেস্ট করা যায়। 32 থেকে 35,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু এখন পিক্সেল 7 প্রো যে ফোনটা রয়েছে সেটা এখন পাওয়া যায়। কিছু মানুষজন বলতেছে এটা নাকি এখন রিসেন্টলি সাংবাদিকদের জনপ্রিয় স্মার্টফোন এবং জাতীয় স্মার্টফোন বানায় ফেলেছে। আমিও নিজে অনেকগুলো ভিডিওতে দেখলাম যে এই ফোনটা প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে। পিক্সেলের ভিডিও কিন্তু আহামরি ভালো না, কিন্তু পিক্সেলের ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে পিক্সেল ফোনগুলো লাখ টাকা প্রাইস রেঞ্জে ফ্ল্যাগশিপ ফোনগুলো রিলিজ হওয়ার 1-2 বছর পরে গিয়ে সেটার প্রাইস এত বেশি পরিমাণে ড্রপ করে দেখা যায় যে অনেক বেশি কম দামে পাওয়া যায় এবং সেটার বেনিফিটটাই কিন্তু আমরা ইউজড মার্কেট থেকে পেতে পারি। এবং যার কারণে দেখা যায় যে পিক্সেল 7 প্রো যে একটা ভালো ডিভাইস এটা কিন্তু আপনি 35,000 টাকা প্রাইস রেঞ্জে পাচ্ছেন, কারণ এটার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, তার পাশাপাশি 48 মেগাপিক্সেলের 5x পেরিস্কোপ টেলিফোটো লেন্স থাকছে এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন এবং এটার মধ্যে ফ্রন্ট ক্যামেরা হিসেবেও কিন্তু ইউজ করা হয়েছে 10.8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর পিক্সেলের ক্যামেরা কতটা ভালো আর এই পিক্সেল 7 প্রো নিয়ে আমরা কিন্তু অনেকগুলো ভিডিও করেছি, আপনি চাইলে সেই রিভিউগুলো দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে পিক্সেল 7 প্রোটা কতটা ভালো। যদিও কিনা আমি পার্সোনালি পিক্সেল ডিভাইসগুলো খুব বেশি একটা পছন্দ করি, যে ব্যাপারটা এরকম না। স্টক ইউআই আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে না। এখন হয়তো অনেকেই গালিগালাজ দিতে পারেন যে স্টক ইউআই ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করে, তো সেই জায়গায় এসে আমি কেন স্টক ইউআই এর বিরুদ্ধে কথা বলতেছি, ব্যাপারটা একটু উইয়ার্ড। বাট আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য হয়তো বা পিক্সেলটাই বেস্ট চয়েস হতে পারে। তার পাশাপাশি কিন্তু এই পিক্সেল 7 প্রো যেটা সেটার ব্যাটারি ব্যাকআপও এই মুহূর্তে মানে ভালোই দিচ্ছে এখন পর্যন্ত। আর এটাই কিন্তু একমাত্র ফোন যেটা হচ্ছে যে মানে 35,000 টাকার নিচে আপনি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। আর এটা ডিসপ্লেতে টুকটাক গ্রিন লাইন ইস্যু আছে, মানে S23 এর পরিমাণে কিন্তু অনেকটাই কম। আমাদের লিস্টের নাম্বার 5 এবং সর্বশেষ যে ফোনটা সেটি হচ্ছে একটা আইফোন। ভিডিও শুরুতে আপনারা হয়তো শুনেছেন যে আমি বলেছি যে এই প্রাইস রেঞ্জে একটা আইফোন আপনাদেরকে সাজেস্ট করবো এবং এখন পর্যন্ত হয়তো ওয়েট করতেছেন যে আইফোনটা কখন সাজেস্ট করবো, কারণ হচ্ছে সত্যি বলতে এই 35,000 টাকা বাজেটের ভিতরে সাজেস্ট করার মতো আইফোন নাই বললেই চলে। কারণ হচ্ছে এই সময় এসে 35,000 টাকা প্রাইস রেঞ্জের নিচে আপনি আইফোন 11 প্রো পাবেন, আইফোন 12 পাবেন, আইফোন 11 তো আর অনেক কমই পাওয়া যায়, 25,000 টাকার নিচেও পাওয়া যায়। তো সেই জায়গায় এসে আমি সিলেক্ট করলাম যে আপনাদেরকে আইফোন 12 প্রাইস সাজেস্ট করা যায়, যেটার মধ্যে 228 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এখন আমি কনফার্ম না যে 256 জিবি ভেরিয়েন্ট আসলে 35,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যায় কিনা, কারণ এটা 64 জিবি হয়ে থাকে এবং 128 জিবি হয়ে থাকে। তো 35,000 টাকা বাজেটে যদি আপনি আইফোন কিনতে চান তাহলে আপনার বাজেট অনুযায়ী একটা আইফোন 12 কেন ট্রাই করেন, এর নিচে আপনি কোনো অবস্থাতেই যায় না আইফোন 11 প্রো
যদি নিতে চান তাহলে আমি কোনো অবস্থাতে রিকমেন্ড করবো না, কারণ এই সময় এসে আইফোন 11 প্রোটা খুব বেশি পাওয়া যায় না। তার পাশাপাশি এটার রিপেয়ার হিস্ট্রি থাকার চান্স অনেক বেশি, ব্যাটারি ব্যাকআপ বাজে দেয়, ডিসপ্লে চেঞ্জ থাকে, তো এত প্যারার মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। যদি আপনার সম্ভব হয় আপনি কিছু টাকা অ্যাড করে আইফোন 12 প্রো নিতে পারেন অথবা আইফোন 13 নিতে পারেন। আপনি 35,000 টাকা দিয়ে যদি আইফোনই কিনতে চান তাহলে আইফোন 12-এ যান, এর থেকে নিচে বা ডানে বামে আর তাকানোর দরকার নাই। আর যদি পারেন সম্ভব হয় তাহলে আইফোনটা স্কিপ করতে পারলেই বেশি ভালো হয়, যদি আপনার বাজেট বাড়ানো সম্ভব না হয়। কারণ এই বাজেটে এসে আইফোন 12 এই সময় এসে খুব বেশি একটা বেটার আউটপুট কিন্তু আপনি পাবেন না, কারণ মেইনলি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে দিবে, হয়তো 2 থেকে 3 ঘন্টা স্ক্রিন টাইম পাইতে পারেন না, এর থেকে একটু বেশি হয়তো হতে পারে। যদিও হয় দেখা যাবে যে 2-1 মাসের মধ্যে কিন্তু ব্যাটারি হেলথ কমে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ বাজে হয়ে যাবে, যার কারণে কিন্তু এই বাজারে আসলে আইফোন আপনাদেরকে সাজেস্ট করা যায় না। তো এখন ভিডিও শেষে এসে ফাইনালি কথা হচ্ছে যে আপনি 35,000 টাকা বাজেটে কোন ফোনটা সিলেক্ট করেছেন, মানে কোনটা কিনবেন ভাবতেছেন, সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আর যদি আমি কোনো অবস্থাতেই ভুলক্রমে কোনো বেটার স্মার্টফোন আমি সাজেস্ট করতে গিয়ে ভুলে থাকি, যেহেতু 5টাই সিলেক্ট করেছি, তাহলে সেইগুলোর একটা লিস্ট করে আপনি একটা কমেন্ট করতে পারেন, যাতে করে আপনার কমেন্ট আমরা পিন করে রাখতে পারি, যাতে করে আমাদের যে কমিউনিটি রয়েছে, আমাদের যে ফ্যামিলি মেম্বার মানে আপনারা রয়েছেন, তারা যাতে করে দেখে একটা বেটার স্মার্টফোন কিনতে পারেন। আর কোন জায়গা থেকে স্মার্টফোন কিনলে সব থেকে সস্তায় কেনা যাবে সেটার একটা ট্রিক্স দিয়ে দিই। যারা ইউজড স্মার্টফোন কিনবেন তারা অবশ্যই ট্রাই করবেন একটা ইউজারের কাছ থেকে কেনার জন্য। আল্লাহ হাফেজ।